তোমরা ভেবে দেখেছ কি, কোনো এক ভোরে যদি ভূগর্ভে থাকা পানি তোমাদের নাগালের বাহিরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা। দুনিয়ার এই গরম, দুনিয়ার এই তাপমাত্রা নিয়ে যদি এত এত কথা হয়, এত এত নিউজ হয়, তাহলে কেয়ামতের দিনের সেই ভয়াবহতা, যখন সূর্য থাকবে কয়েক হাত ওপরে, তখন আমাদের অবস্থা আসলে কি হবে? আমরা কি সেটা নিয়ে কখনো ভেবে দেখেছি? আমার এই ক্ষুদ্র জ্ঞানে কথাগুলো বললাম। প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, প্লিজ আপনারা রাগ করবেন না। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমাদের এই দুনিয়ার গরমের পেছনে কিন্তু আমরাই দায়ী। আমার শাশুড়ি মাকে বসে বসে জিজ্ঞাসা করতেছিলাম, মা আপনি যখন ছোট ছিলেন তখন আপনাদের এই গ্রামে কয়টা পুকুর ছিল? উনি হিসাব করে বললেন 17টা পুকুর ছিল। আর আমি জিজ্ঞাসা করলাম এখন কয়টা আছে? উনি বললেন 2টা বা 3টা, তাও ভালো না, পানি নষ্ট হয়ে গেছে, ময়লা আবর্জনা ফেলে হচ্ছে পানি দিয়ে মানে একদম নোংরা হয়ে গিয়েছে। তো আমি বলতেছিলাম তাহলে বলেন কেন গরম লাগবে না? মা হচ্ছে বলতেছিল আমার জীবনে আমি এরকম গরম দেখি নাই। তো এই প্রচন্ড গরমের মধ্যে আসলে উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। তো এইগুলো বলে হচ্ছে আমি মনটা হালকা করার চেষ্টা করতেছিলাম। শহরে তো অনেক দূরের কথা। আজকাল গ্রামেও কিন্তু সবুজের কোনো দেখা পাওয়া যায় না। তারপর গ্রামের দিকে যেমন শীতল একটা বাতাস থাকতো আগে, সেই শীতল বাতাসেরও এখন কোনো মানে দেখা নেই। শুধু যেখানে যাই শুধু গরম বাতাস। সঙ্গে আছে বালু আর বালু। ছোটবেলা থেকেই আমি আমার আব্বুর মতন হচ্ছে গাছপালা অনেক বেশি ভালোবাসি, পছন্দ করি। তো আমার আব্বুর যতটুকু জায়গা আছে আব্বু খুব সুন্দর করে গাছ টাছ লাগায় রাখছে। তো আমার তো আর নেই, তাই হচ্ছে আমি লাগাতে পারি না। যদি আল্লাহ পাক কখনো কোনো বড় বাড়ির মালিক বানান, তাহলে তো অবশ্যই মনের মতন করে বাড়িটাকে সাজিয়ে নিব। আর অবশ্যই আমার পছন্দের পুরোনো দিনের গাছপালাগুলা থাকবে। আর সেই বাড়িতে অবশ্যই থাকবে, ছোট হোক বড় হোক, একটি পুকুর। আর পুকুরের পাড়ে থাকবে অনেকগুলা নারিকেল গাছ, তাল গাছ আর হিজল ফুলের গাছ। অনেক রকমের দেশীয় ফল হচ্ছে ছোটবেলা আগে খেতাম, যেগুলো হচ্ছে এখন আর দেখি না। করমচা, ডেউয়া, কেউ ফল, সাদা রঙের আমরুজ, জিলাপি ফল, তারপর বেতুম, এগুলো কিন্তু এখন আর দেখা যায় না কোথাও। আজকে গল্প করতে করতে আপনাদের সাথে আমার মনের অনেকটা আশা স্বপ্ন গল্পের হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই গল্প করতে করতে কিন্তু ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে আসছি। তো সকালবেলা হচ্ছে আমি মরিচ ভেজে নিয়েছিলাম, তারপর সেই মরিচ দিয়ে বানিয়েছিলাম ডালের ভর্তা। আর ডালের ভর্তা দিয়ে হচ্ছে খেয়েছিলাম পরোটা দিয়ে, মচমচা পরোটা দিয়ে। তো আমি কিন্তু পরোটা খুবই অল্প তেলে ভাজি করি, আর যেটা খুবই স্বাস্থ্যকর। আর আমাদের ঘরে পরোটা খুবই কম বানানো হয়, আর যখনই বানাই তখনই কিন্তু একটু ক্যাপচার করে রাখি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য। আর তারপর কিন্তু ঘরের যে কাজগুলা থাকে, কিচেন পরিষ্কার করা, ঘর দরজা ঝাড়ু দেওয়া, মোছা, সেগুলা করে কিন্তু বাহিরে চলে এসেছিলাম। তুলে নিয়েছিলাম অনেকগুলা ডাটা, আর তুলে নিয়েছিলাম হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা। তো অন্যান্য বছর কিন্তু এই সিজনে আমাদের অনেক মিষ্টি কুমড়া গাছে অনেক মিষ্টি কুমড়া থাকে। তো আমার ঘরের মধ্যে অনেকগুলা মিষ্টি কুমড়ার বীজ ছিল। তো কে যে কিভাবে যে কি হয়ে গেছে বীজগুলা খুঁজেই পাচ্ছিলাম না। তারপর বাজার থেকে হচ্ছে ২-৩ বার মিষ্টি কুমড়ার বীজ কিনে এনে লাগানো হয়েছিল। তো সেগুলো চারাই ওঠে নাই। তো গত বছর কিন্তু এই সিজনে হচ্ছে অনেকগুলো মিষ্টি কুমড়া খাইছিলাম। তারপর হচ্ছে আত্মীয়-স্বজনদেরকে এমনিতে দিছিলাম। আর এই তো এখন হচ্ছে ডাঁটা দিয়ে, মিষ্টি আলু দিয়ে আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে, শুটকি দিয়ে রান্না করা হবে। প্রথমে কিন্তু মলায়া মাছের শুটকিগুলোকে হচ্ছে ভালো করে টেলে নিছি। তারপর কাঁকড়াগুলোকে বেছে পানিতে হচ্ছে ভিজিয়ে ধুয়ে নিছি। আর তারপর কিভাবে তরকারিটা বসালাম দেখতেই তো পেয়েছেন। আর ডাঁটাগুলো এতটাই কচি আর এতটাই ছোট ছোট, তো এইগুলা কাটতে আমার প্রায় ২ ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল। আর ডাঁটা শাকগুলাও কিন্তু নিয়েছি ভাজি করার জন্য। তো আমার আর আমার বড় ভাইয়ার ডাঁটা শাক অনেক বেশি পছন্দর। তো আমার ভাইয়ারও ডাঁটা পছন্দ না, আমারও ডাঁটা পছন্দ না। কিন্তু আপনাদের ভাইয়ার সংসারে এসে এখন হচ্ছে ওদের দেখাদেখি আমিও ডাঁটা খেতে পারি।
ডাঁটা, মিষ্টি কুমড়া, তারপর এগুলা একদমই খেতে পারতাম না একটা সময়, কিন্তু এখন কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর ডাঁটা মাছ দিয়ে রান্না করার চাইতে শুটকি দিয়ে রান্না করলে আমি একটু বেশি খেতে পারি, আমার কাছে ভালো লাগে। তো মিষ্টি আলু, ডাঁটা, তারপর হচ্ছে কুমড়া শাক, এগুলা দিয়ে কিন্তু আজকে শুটকি দিয়ে রান্না করলাম। আর এগুলার সাথে যদি একটু কাঁঠালের বীজ দেওয়া যেত, ধুন্দুল দেওয়া যেত, তাহলে কিন্তু আরো বেশি মজা হতো। ডাঁটা তরকারির সাথে হচ্ছে আজকে রান্না করব বেগুন দিয়ে পোয়া মাছ। এই জন্য হচ্ছে তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, লবণের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া খুবই অল্পই দিয়েছি। যে মরিচটা ভাঙিয়ে এনেছি অনেক বেশি ঝাল আর অনেক বেশি কড়া রং, এই জন্য হচ্ছে মানে বেশি দিতে হয় না। তো আদা রসুন বাটাটা বের করতে ফ্রিজ থেকে মনে ছিল না, এখন হচ্ছে একটু কেটে দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় হচ্ছে তরকারিতে একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি যখন তরকারিতে তেল দেই তখন হচ্ছে মা এসে সামনে দাঁড়িয়ে থাকে আর বলে আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। তো এইভাবে কিন্তু তেলটা বেশি দেওয়া হয়ে যায়। তো এখন কিন্তু খুব সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর সাদা মাছ আপনাদের ভাই একদমই পছন্দ করে না, আমিও করি না। মাছ কাঁচা রান্না কেন কষিয়ে নিব না, মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির মধ্যে দেখতে সুন্দর লাগে। কিন্তু জানি না আমার শাশুড়ি মা হচ্ছে এইভাবে হচ্ছে মাছ রান্না করলে অনেক সময় দেখা যায় যে উনি না কষিয়েই রান্না করে। তো আমি বলতেছিলাম যে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর পোয়া মাছ না কষাইলে একদম নরম হয়ে যায়, যেটা যেহেতু এই মাছটা অনেক বেশি নরম মাছ। আর পোয়া মাছ ভাজি করলে শক্ত হয়ে যায়। তো পোয়া মাছগুলো আমি চামচ দিয়ে নামিয়ে নিলাম। আর বেগুন আর আলু কেটে রাখছিলাম, তো বেগুন আর আলুগুলো হচ্ছে আমি ভালো করে এখন মসলার সাথে কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে ডাঁটা শাক কুচি করে নেওয়া হচ্ছে, ভাজি করা হবে। আজকে কিন্তু আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদেরকে একটি কথা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখতেছেন আপনাদেরকে তো অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত একটি লাইক দেন নাই ভিডিওটিতে, দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার আজকের ব্লগে দেখানো কাজ, কথা, দৃশ্য আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের একটি সদস্য হয়ে থেকে যেতে পারেন। এখন কিন্তু বেগুন দিয়ে পোয়া মাছের তরকারিটি নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ডাঁটা শাকটা ভাজি করার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হচ্ছে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব। তারপর শাকগুলো দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে রান্না বান্নাগুলো কিন্তু ছিল এই পর্যন্তই। তারপর হচ্ছে ভাত রান্না করে নিব। এই প্রচন্ড গরমে আসলে বেলায় বেলায় রান্না করতে ভালো লাগে না, এই জন্য হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমি একবারেই রান্না করে নেই, দুই বেলার দুপুরের আর রাতের খাবারটা একবারে রান্না করে নিই, ভাতটাও একবারে রান্না করে নিই। যেহেতু আমরা মোটা চালের ভাত খাই, তো সেহেতু আমরা মোটা মানুষ, মোটা চালের ভাত খাই, তো এজন্য হচ্ছে আমাদের ভাতটা নষ্ট হয় না। আর চিকন চালের ভাত রান্না করলে দেখা যায় যে ওটা তো হচ্ছে রাইস মিলে হচ্ছে কেটে ছেটে কেটে সব ফেলে দেয়, তো ওটা রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু মোটা চালের ভাত সহজে নষ্ট হয় না। তো এই জন্য হচ্ছে দুপুরে একবারে রান্না করে নেই, আর থাকেও ভালো পরদিন সকাল পর্যন্ত। কখনো যদি দেখা যায় ভাত থেকে গিয়েছে, দেখা যায় যে পরের দিন সকালেও সেই ভাতগুলা ঝরঝরা রয়ে গিয়েছে। আর এই তো ডাটা শাকটা ভাজি করে নিতেছি। আজকের ব্লগে কিন্তু আমি অনেক কথা বলেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে আজকের ব্লগটি। জানতে পারবো আপনাদের কমেন্টস এর মাধ্যমে, কমেন্ট করে জানাবেন প্রিয় আপুরা। আজকে রান্না বান্না কাজকর্ম এই পর্যন্তই দেখিয়ে হচ্ছে আজকের ব্লগটি শেয়ার করছি। আসলে যা দেখানো হয় তার পেছনেও কিন্তু অনেক কাজ থাকে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।